32 ধানমন্ডি গুড়িয়ে দেওয়ার পর আওয়ামী লীগ এখন তো দেওয়ালে পিঠ ঠেকে গেছে। দেওয়ালে পিঠ ঠেকে গেলে আর হচ্ছে তখন হয় মানে সিধিয়ে কেউ যায়, একেবারে চলে যায়, আর নাহলে প্রত্যাঘাতের দিকে এগোয়। গাজীপুরে একটা প্রত্যাঘাত হয়েছে, এরকম প্রতিকূল অবস্থার মধ্যে বারবার পড়েছে এবং সেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আবার আওয়ামী লীগ তার জায়গায় ফিরে এসছে। ইউনূসের মাথার চিন্তার কারণ হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতারা। আর আওয়ামী লীগ নতুন মোড়কে আসছে। আমি আগেও বলেছি, আকসাই চীন রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে, আপনার হংকং, তাইওয়ান। যেটা চীনের আপত্তি, বাংলাদেশের একটা মানচিত্র তৈরি করতে চাইছে, একের পর এক এই অংশগুলোকে জুড়ে একটা মানচিত্র তৈরি করতে চাইছে। আর যখনই এটাকে চাইছে তখনই চীনের এটা কিন্তু নজর পড়ছে। ইউনূস তার যে অধ্যত্ব, আমি জানি না তাকে কিভাবে শান্তির পুরস্কার দেওয়া হয়েছে। আমাদের যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত সুরক্ষা আরো শক্তিশালী করতে হবে, এই মুহূর্তে এটা দরকার। বলা আছে প্রতিবাবু, আমি একটু আপনাকে থামাচ্ছি। ভারতবর্ষ যে চিন্তা ভাবনা করছে না, চুপচাপ বসে রয়েছে, এটা ভাববেন না যে ভারতবর্ষ হাত গুটিয়ে বসে আছে। পাকিস্তান আজকের আফগান পাক বর্ডারে খাইবারে সে তালিবানি আটাকে বিধ্বস্ত। বালুচিস্তান সিন্ধু প্রদেশে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে গেছে। পাক অধিকৃত কাশ্মীরে মানুষ স্বাধীনতার যুদ্ধ চাইছে। পাকিস্তান আগামী দিন বিশ্ব মানচিত্রে আরো ছোট হয়ে যাবে। আমাদের ইউনাইটেড নেশনে ভারতীয় প্রতিনিধি আসল ফাইট সন্ত্রাসবাদী দেশ হিসাবে ওটা ঘোষণা করা, ইউনাইটেড নেশনে ভারতের প্রতিনিধি, এটা উচিত। যার জোরালো দাবি আমি আমার তরফ থেকে চ্যানেলের মাধ্যমে রাখছি। চীন এখন আন্তর্জাতিক স্তরে ভারতের স্ট্যান্ডকে সাপোর্ট করছে। আমি পুতিন সাহেব, আপনি আমাকে বাঁচান, আমি ওই টাকা তুলব কি করে? ওরা জামাতের টিম পাঠিয়েছিল, ইউনিট চায় না, তাড়িয়ে দিয়েছে। বিশ্বে 56টা মুসলিম কান্ট্রি আছে, তার মধ্যে অসংখ্য মুসলিম কান্ট্রি সন্ত্রাসবাদী দেশ ছিল। বিশ্ব গণতান্ত্রিক সাম্রাজ্যবাদী জনমতের চাপে আজকের বিশ্বের 2-3টে দেশ মাত্র সন্ত্রাসবাদী দেশ আছে, মুসলিম কান্ট্রি, তার মধ্যে তুরস্ক একটা। তারা এদেরকে সমর্থন করে। ইউনিসের সমর্থনের সংখ্যা কম। রতনবাবু, এই যে আওয়ামী লীগের এই যে 1308 জন এখনো গ্রেপ্তার হয়েছে, প্রত্যেক দিনই এরকম মানে বাড়ছে। 32 ধানমন্ডি গুড়িয়ে দেওয়ার পর আওয়ামী লীগ এখন তো দেওয়ালে পিঠ ঠেকে গেছে। দেওয়ালে পিঠ ঠেকে গেলে আর হচ্ছে তখন হয় মানে সিধিয়ে কেউ যায়, একেবারে চলে যায়, আর নাহলে প্রত্যাঘাতের দিকে এগোয়। গাজীপুরে একটা প্রত্যাঘাত হয়েছে, অনেকেই সেটা বলছেন, এবং যার ক্ষেত্রে খুব তড়িৎ গতিতে ডিসিশন হয়েছে অপারেশন ডেভিল হান্ট। এটা আওয়ামী লীগকে আরও, বিশেষ করে যে 20টা জেলায় আওয়ামী লীগের শক্তি আছে, গাজীপুর তার মধ্যে অন্যতম, রংপুর তার মধ্যে অন্যতম, এই সব জায়গাগুলো কিন্তু অপারেশন ডেভিল হান্ট চলছে। সেটুকুনি বিভিন্ন সূত্র মারফত যে সমস্ত খবরগুলো আছে, যে ছবিগুলো দেখতে পাচ্ছি, আপনার কি মনে হয় আওয়ামী লীগের, আপনি আওয়ামী লীগকে যেভাবে আর কি পর্যালোচনা বা বিশ্লেষণের মধ্যে আপনি রেখেছেন, এই জায়গা থেকে দাঁড়িয়ে আওয়ামী লীগ কীভাবে ঘুরে দাঁড়াবে বলে আপনি মনে করেন? আওয়ামী লীগ এর আগে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে এবং এর থেকেও খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। সেটা 1975 শেখ মুজিবুর রহমানের সঙ্গে পরিবারের সকলে যখন নিহত হয়, রেহেনা এবং হাসিনা বাইরে থাকার সুবাদে তারা দুজন বেঁচে যায়। পরবর্তীকালে 2001 সালে হাসিনা অ্যারেস্ট হয়। তখন জেলের মধ্যে তার উপর যে অত্যাচার হয় এবং আওয়ামী লীগ প্রচুর কর্মী মারা যায়, প্রচুর কর্মী জেলে যায়, এবং তারপরে আবার 2011-12 সালে আবার প্রতিকূল অবস্থার মধ্যে আওয়ামী লীগ পড়ে। এরপরে প্রাইম মিনিস্টার হাসিনার ওপর ব্লাস্ট ফায়ারিং হয় এবং সেই ফায়ারিংয়ে 18 জন মারা যায়, হাসিনা বেঁচে যান। তারপরে চট্টগ্রামে 21শে আগস্ট 2018-তে গ্রেনেড বিস্ফোরণ হয় এবং সেই গ্রেনেড বিস্ফোরণে হাসিনার কানের শ্রবণ শক্তি 80% নষ্ট হয়ে যায় এবং ও কানে এখন ঠিকমতোভাবে শুনতেও পায় না। এবং এই পরিস্থিতিতেও সে 28 জন মারা যায় এবং সে গড়গড়িয়ে হেঁটে গাড়িতে উঠে বেরিয়ে যায়। এবং পরবর্তীকালে এরকম প্রতিকূল অবস্থার মধ্যে বারবার পড়েছে এবং সেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আবার আওয়ামী লীগ তার জায়গায় ফিরে এসছে। এবং আমি এইটুকু জানি, আওয়ামী লীগে প্রচুর কূটনীতি সম্পন্ন ডিপ্লোম্যাটিক নেতা আছে। ছাত্রলীগ এবং যুবলীগে অনেক সুন্দর সংগঠক আছে, তার মধ্যে সাদ্দাম হোসেন অন্যতম, আরও আছে, অনেকেই আছে। এবং আওয়ামী লীগ যেভাবে প্রতিটা বুথে তার বাংলাদেশে তার অস্তিত্ব আছে, কোনো রাজনৈতিক দলের
ওই রকমভাবে প্রত্যেকটা জায়গায় বুথ কমিটি নেই, বুথের কর্মীরাই তো নেতা তৈরি করে এবং বুথের কর্মীরাই হচ্ছে ডেডিকেটেড পার্টি ওয়ার্কার। সেটা একমাত্র আওয়ামী লীগেরই সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি কর্মী আছে। অতএব আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছে। এবং ব্যাপার হচ্ছে হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানেই প্রমাণ করে দিচ্ছে ইউনূসের মাথার চিন্তার কারণ হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতারা। এবং যত বেশি অত্যাচার, যত বেশি অ্যারেস্ট, যত বেশি খুন জখম যত বেশি পরিমাণে শুরু হবে, তত তাড়াতাড়ি আওয়ামী লীগ তার নিজের ভিত আরও তৈরি করে নেবে এবং অত তাড়াতাড়ি আওয়ামী লীগ ব্যাক করতে পারবে। এটা হচ্ছে আমাদের আগের অভিজ্ঞতা থেকে আমরা এইটুকু বলতে পারি। আর আওয়ামী লীগ নতুন মোড়কে আসছে। আমি আগেও বলেছি, লতিফ সিদ্দিকী থেকে শুরু করে প্রাক্তন রাষ্ট্রপতি সাবের হোসেন চৌধুরী, সাজ্জাদ আছে, জয় আছে, এবং এই সব নেতাদের নিয়ে আওয়ামী লীগ নতুন মোড়কে আসছে। জনগণের আশীর্বাদ আওয়ামী লীগ পাবে, কারণ আওয়ামী লীগ হচ্ছে যে উন্নয়নটা হাসিনা বাংলাদেশে করেছে, 83 লক্ষ কোটি টাকার উন্নয়ন। আমাদের এশিয়া সার্কিটে চায়নার পর র্যাপিড গ্রোথ ডেভেলপমেন্টে বাংলাদেশ 2 নম্বরে ছিল। অতএব এই উন্নয়নের স্বাদ কিন্তু হাসিনা দিয়েছে, 83 লক্ষ কোটি টাকার বিওটি, বিল্ড অপারেট অ্যান্ড ট্রান্সফার, ঠিক আছে। এবং এই উন্নয়নও হাসিনাকে আবার সমহিমায় আবার ফিরিয়ে আনবে বলি আমার বিশ্বাস। আমি একটা কথা বলি আমি সুজিত বাবু, এই যে আজকের যে ঘটনাগুলো চলছে, ঘটনার পরিপ্রেক্ষিত নিশ্চয়ই একটা কোনো না কোনো দেশের একটা হাত রয়েছে। আজকে দেখুন, এই যে আমাদের আখাই চীন যেটা বলছি আমরা, যে এলাকা আকসাই চীন রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে, আপনার হংকং, তাইওয়ান, যেটা চীনের আপত্তি বাংলাদেশের একটা মানচিত্র তৈরি করতে চাইছে। একের পর এক এই অংশগুলোকে জুড়ে একটা মানচিত্র তৈরি করতে চাইছে। আর যখনই এটাকে চাইছে তখনই চীনের এটা কিন্তু নজর পড়ছে যাতে এটা থেকে বিচ্ছিন্ন করা যায়। আর যখন চীনের স্বার্থ, নিজের অভিসন্ধি তার শ্রেয় হচ্ছে না, অর্থাৎ তার অভিসন্ধি তার যখন মিটছে না, তখন কিন্তু এই নজরগুলো পড়ছে। আগামী দিন যেটা আমাদের বলছেন আমাদের রতনবাবু, আমি সহমত পোষণ করছি নিশ্চিতভাবেই আওয়ামী লীগের হয়ে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে আজকে আমাদের ইউনূস তার যে অধ্যত্ব, আমি জানি না তাকে কিভাবে শান্তির পুরস্কার দেওয়া হয়েছে। আমার মনে হয় যে এই ইউনূস সরকার দেখতে পাবেন কিছুদিনের মধ্যে উনার ব্যক্তিগত অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়। কোন দেশে গিয়ে উনি স্থান পাবেন না। গুরুত্বপূর্ণ যে খবরটা আজকে যেটা রয়েছে, আমি এই ব্যাপারটা নিয়ে প্রদীপ বাবুর কাছে আসে। আপনিও নিশ্চয়ই এতক্ষণে অবহিত হয়েছেন যে শেখ হাসিনা যে অভিযোগটা করেছিলেন যে একটা ষড়যন্ত্র হচ্ছে, এবং এই ষড়যন্ত্রের দিকে তিনি অবশ্য আঙুল তুলেছিলেন আমেরিকার দিকে, সেন্ট মার্টিন নিয়ে তিনি অভিযোগ করেছিলেন। আজকে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের প্রাক্তন কর্তা মাইক বেঞ্চ মার্কিন দেশের সাংবাদিক টকার কার্লসনের সঙ্গে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি এটা বলেছেন যে এটা কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না, দীর্ঘ 6 বছর ধরে প্ল্যান করে উৎখাত করা হয়েছে শেখ হাসিনাকে। মাইক বেঞ্চ যেটা জানিয়েছেন, আমেরিকা শেখ হাসিনাকে পছন্দ করতো না, তাই 3 বারের বেশি জয় প্রধানমন্ত্রীর কুর্সিতে বসা এইসব নিয়ে পছন্দ ছিল না। এবং এর সাথে এটাও তিনি উল্লেখ করেছেন এতটা নৈরাজ্যের দিকে এগোবে এটা আগাম অনুমান তারা করতে ব্যর্থ হয়েছে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট। আজকেই এটা টকার কার্লসন সাংবাদিক, তার সাথে যিনি মাইক পেন্স, তিনি এই সাক্ষাৎকারটা দিয়েছেন। তাহলে 2 আর 2 4 না 5 বলবো ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায়? না, 5 বলার দরকার নেই, 9-6 বলতে পারেন, কারণ বাংলাদেশে সবকিছু 9-6 হয়ে যাচ্ছে। রাজনৈতিক সংস্কৃতি এবং রাজনৈতিক কৃষ্টি কোনো অব্যবস্থা চূড়ান্ত। ফলে বাংলাদেশ এখন যে জায়গায় রয়েছে সে জায়গায় বাংলাদেশ কি করে এসেছে এই বিশ্লেষণের আর দরকার নেই, যে কে কাদের ইন্টেলিজেন্স ব্যর্থ হয়েছে, বুঝতে ব্যর্থ হয়েছে, এই বিশ্লেষণের থেকে এখন বেরোতে হবে। এখন দরকার যে বাংলাদেশকে স্বাভাবিক অবস্থায় কিভাবে ফিরিয়ে আনা যায়, এবং তার জন্য বিশ্বের শক্তিধর জাতিরাষ্ট্রগুলো কি করছে, কি বার্তা দিচ্ছে। আপনি আঞ্চলিক শক্তি হিসাবে
ভারতবর্ষ গণতান্ত্রিক একটি জাতিরাষ্ট্র ব্যবস্থা, তারা উদারনৈতিক মনোভাবাপন্ন সম্পন্ন এবং আঞ্চলিক শান্তির পক্ষে। তো এই জায়গায় আজকে ভারতবর্ষ উদ্যোগে নিজ উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্র বা সম্মিলিত জাতিপুঞ্জ এদেরকে দিয়ে কোনো মানে ইউনিট সরকারের কাছে কোনো কঠোর বার্তা দেওয়া কেন হচ্ছে না, এইটাই একটা বড় প্রশ্ন। তার কারণ যতক্ষণ না আন্তর্জাতিক চাপ সৃষ্টি হবে, এই ধরপাকড় দিয়ে শুরু হয়ে আরো অব্যবস্থার দিকে বাংলাদেশ যাবে। পরে কবে আওয়ামী লীগ আসবে, নতুন শক্তিতে ফিরবে, আমরা প্রত্যেকেই চাই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হোক, কিন্তু তাই জন্য আমরা একটা প্রতিবেশী একটা বৃহৎ শক্তি যারা বিশ্ব শক্তি হতে চাইছে, আমরা কি এখন এটা বসে বসে দেখব? এইটা একটা ভারতের ভূমিকাটা এখন খুবই গুরুত্বপূর্ণ। আমার তো মনে হয় যে যেরকম ভাবে নভেম্বর মাসে বিক্রম মিশ্রিকে পাঠানো হয়েছিল যে দৌত্য হিসাবে কথাবার্তা, আমার মনে হয় আরেকটা ডিপ্লোম্যাটিক মিশন খুব দ্রুততার সাথে বাংলাদেশে যাওয়া হোক। এবং বাংলাদেশ যে অবিরাম এই চাপ সৃষ্টি করছে ভারতের ওপর, যে ভারত কেন শেখ হাসিনাকে সেখানে রেখে রাজনৈতিক কথাবার্তা বলতে দিচ্ছে, আমার মনে হয় এই চাপটা ভারত যে নিচ্ছে না সেটা স্পষ্ট করে বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া দরকার যে বাংলাদেশের এই ধরনের প্রশ্নের মুখে ভারত অস্বস্তিতে নেই। দ্বিতীয় যে কাজটা একই সাথে করতে হবে সেটা হচ্ছে আমাদের যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত সুরক্ষা আরো শক্তিশালী করতে হবে, এই মুহূর্তে এটা দরকার। বলা আছে প্রতিবাবু, আমি একটু আপনাকে থামাচ্ছি। এই যে প্রতিবাবু এর আজ প্রতিবাবু আমি একটু আপনাকে একটু থামাচ্ছি 1 মিনিট। ভারতবর্ষ যে চিন্তা ভাবনা করছে না, চুপচাপ বসে রয়েছে, এটা ভাববেন না যে ভারতবর্ষ হাত গুটিয়ে বসে আছে। এটা বিশ্বের কাছে একটা বার্তা দিতে চাইছে ভারতবর্ষ, এটুকু জেনে থাকুন। মোদিজি এত ঠুনকো ভাবে নয়, তিনি যেভাবে আজকে মুখে কুলু পেটে বসে রয়েছেন, এটা ভাববেন না যে বাংলাদেশের সনাতনীদের জন্য বুকে ব্যথা লাগছে না। বাংলাদেশ এত ঠুনকো রাজনীতি করে না কোনোভাবেই। যেটা চাইছে ইউনূস সরকার, পাকিস্তানের অভিসন্ধি, চীনের যে অভিসন্ধি, সেই পায়ে পা মেলাবে না, এটুকু জেনে থাকুন। আপনারা জানেন কারগিলের যুদ্ধ কিভাবে ভিতরে ঢুকে গর্তের ভিতর থেকে তুলে নিয়ে আসা হয়েছে। আগামী দিন বাংলাদেশকে 5 মিনিট সময় লাগবে না, 5 মিনিট সময় লাগবে না, বলতে চাই প্রদীপ বাবু। অতএব মোদিজি ঠুনকো রাজনীতি করে না, তার একটা স্ট্রাকচার আছে। না না, ঠুনকো রাজনীতির প্রসঙ্গ সীমান্তে গত সব যখন ঝামেলা হচ্ছিল, রাজ্য বিজেপি সীমান্তে দাঁড়িয়ে আন্দোলন করেছিলেন, বার্তা দিয়েছিলেন বাংলাদেশ। আরে ওদের বাংলা ইউনুসের এখন পেটের কিছু হেলিকপ্টার আছে আর কতগুলো ওই অ্যালুমিনিয়ামের খোলা আছে, সেটা নিয়ে ওরা যুদ্ধ করতে আসবে। ঠিক আছে, 5 মিনিট নরেন্দ্র দামোদর দাস মোদির একটা আঙ্গুলি হলে 5 মিনিটে ধূলিসাৎ হয়ে যাবে। ওকে 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 হ্যাঁ প্রদীপবাবু, এই যে ঘটনাটার মধ্যে সেন্ট মার্টিনের কথা বলেছিলেন, এগুলো আসছে এবং প্রচুর এনজিও এবং সেগুলোকে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে কাজে লাগিয়েছিল যে, এবং সেটাই কিন্তু মাইক বেঞ্চ কিন্তু এই জায়গাটাকেও তিনি উল্লেখ করেছেন, মানে জায়গাটায়। অর্থাৎ এই যে স্বতঃস্ফূর্ততা না, একটা 2018 থেকে ক্রমান্বয়িক পর্যায়ে কোথাও একটা বিএনপিকে এখন অনেকটা আবার বিএনপির এই যে তৎপরতা, সেই জায়গাটা আবার ডক্টর ইউনূস পিছিয়ে দিতে চাইছেন। তিনিও পরিস্থিতির সুযোগ নিতে চাইছেন যে একটা সরকারকে ফেলা গেছে এইভাবে, এবার যদি এটাকে দীর্ঘায়িত করা যায় তাহলে আগামী সময় কি বিএনপিকে রাজপথে তারা 12 তারিখ থেকে যাবে বলছে। অর্থাৎ কোথাও আর কি এই জায়গাটা, কিন্তু তার আগেই সাক্ষাৎকারটা বেরিয়ে অনেক হিসেব নিকেশ এদিক ওদিক করে মানে হয়ে যাচ্ছে। তো দেখুন, একটা জিনিস পরিষ্কার যে গত 2018 থেকে যদি এই চক্রান্ত বাংলাদেশের মাটিতে বা বিদেশ থেকে করা হয়, তাহলে প্রাথমিক ব্যর্থতা হাসিনা সরকারের। হাসিনা সরকারও তো এটা আজ করতে পারেন। হাসিনা সরকার যদি এটা আজ করতেন তাহলে তাকে ট্যাকেলও করতে পারতেন। ফলে বহির্শক্তি ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ইন্টেলিজেন্স ব্যর্থ থেকে হাসিনা তো মানুষের পালস বা তার লোকদের পালস বুঝতে ব্যর্থ হচ্ছেন যে এত বড় একটা আন্দোলন হতে চলেছে। এবং সেন্ট মার্টিনের ওপরে তো চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের নজর আছে। ফলে আজকে ভূ রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই জায়গা থেকেই আমি বারবার বলছি যে এইখানে আজকে ভারতের যে শক্তি, সেই শক্তিটা বলিষ্ঠভাবে
বাংলাদেশের সামনে বার্তা রাখতে হবে এবং ওকে, ভারতের বলিষ্ঠতা নিয়ে অনেকেই এই প্রশ্নটা মানে করছেন যে ওখানে ধারাবাহিকভাবে দেখুন, অন্য খারাপ অর্থে নেবেন না, ধরুন সংখ্যালঘু নির্যাতন, সংখ্যালঘু হত্যা বিভিন্ন ক্ষেত্রে হলে এটা একটা ভারতবর্ষের রাজনীতিকেও খুব গরম করে দেয়, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার কারণ হচ্ছে এখানে যেহেতু একটা আপনাদের ঘোষিত একটা হিন্দু রাষ্ট্র সেখানে রয়েছে, কিন্তু ভারতের যে শক্তি সেখানে কার্যকরী পদক্ষেপ, কার্যকরী শব্দটা ব্যবহার করেছে। কার্যকরী পদক্ষেপের মধ্যে আপনাদের দলনেতা এবং তার নেতৃত্বে অনেক বিধায়করাও ছিলেন যারা হচ্ছে বিভিন্ন বর্ডারগুলোতে গিয়ে যে পণ্যগুলো, কিন্তু তারপরে পণ্য পাঠানো বা এগুলো জারি রয়েছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও কি মনে হয় কার্যকরী পদক্ষেপ আরও কিছু হতে পারত, যা হয়তো এখনো পর্যন্ত ভারত সরকার ইমপ্লিমেন্ট করতে চাইছে না? দেখুন, যেটা আপনি বলতে চাইছেন আমি প্রথমেই বলবো, প্রত্যেকটা দেশের নিজস্ব একটা তার সত্তা রয়েছে। যে সমস্ত বর্ডার লাইনগুলো রয়েছে, যেমন আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী মহোদয় তিনি বিএসএফের উপরে প্রচণ্ড গুরুত্ব দিয়েছেন বর্ডারগুলোতে। কেননা এই যে চোরাচালান, সন্ত্রাসবাদীদের মানে আকছার যাওয়া আসা বর্ডার পেরিয়ে, সেখানে আমাদের ধরুন এই পশ্চিমবাংলার একটা বর্ডারের মধ্যে অস্থিরতা তৈরি করা, আমরা যেভাবে দেখলাম বাংলাদেশের বর্ডারে যেভাবে আজকে বাংলাদেশ সেই সমস্ত সন্ত্রাসবাদীরা একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে, ত্রিপুরার বর্ডারে চেষ্টা করছে। তো একটা সরকারকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকটা ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী প্রত্যেকটা স্টেটের একটা একটা করে তার দায়বদ্ধতা থাকে সরকারের প্রতি। কীরকম, আজকে ওখান থেকে যে জমি দেওয়ার কথা ছিল রাজ্যের কাছে চাওয়া হয়েছিল, আমাদের এখান থেকে আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় বারংবার বিধানসভার ভিতরে এটা বলেছেন, মুখ্যমন্ত্রীর নজরে নিয়ে আসার জন্য আলোকপাত করেছেন। আমরা সেখানে চিল্লাচিল্লি করিয়েছি এবং বিগত যে আমাদের অ্যাসেম্বলি হয়েছে সেখানেও আমরা বলেছি, যখন বাদল অধিবেশন হয়, যে বর্ডারগুলো যদি আমাদের সুরক্ষা যদি না থাকে, হয়তো এখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলবেন যে বিএসএফ দেখেন কেন্দ্র, নিশ্চিতভাবেই কেন্দ্র দেখে, কিন্তু কেন্দ্রকে তো সহযোগিতা করতে হবে। আজকে পশ্চিমবাংলার এই বিধানসভা অধিবেশন আজকে শুরু হয়েছে, তার আগে কিন্তু জমি দেওয়া হয়েছে, এটা জানিয়ে বিএসএফই জানিয়ে দিয়েছে। না, জমি যেটা দেওয়ার দরকার, আজকে বিশেষ করে মালদা নদিয়াতে ডিসপিউট ছিল, সেটা দিয়েছে। বিএসএফের যেভাবে সেখানে বিচরণ ক্ষেত্রের একটা দরকার আছে, তারা সেখানে সমস্ত উন্নত প্রযুক্তির যন্ত্র সরঞ্জাম ট্রেন তৈরি করা, তার যে জমির দরকার আছে সেই ভূখণ্ডটা তো দিতে হবে প্রত্যেকটি স্টেটকে। আমার দেশের যে সমস্ত বর্ডার লাইনগুলো রয়েছে, পাকিস্তান বাংলাদেশের যে সমস্ত ভূখণ্ড বর্ডারগুলো রয়েছে, সেখানে জমি দিতে হবে। সেই জন্য জমির জন্য আগে চেয়েছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের বিদেশ মন্ত্রক বারবার নোটিফিকেশন করেছেন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে, দেননি। তার কারণ হচ্ছে কি, এই যে ভোট একটা রাজনীতি, এটা বুঝতে হবে। ওখান থেকে এই শরণার্থী অনুপ্রবেশ তারা আকছারভাবে এখানে চলে আসছে, চলে আসছে। শরণার্থীদেরকে তো আমরা বলেছি যে নিশ্চিতভাবে শরণার্থীদের আমরা পুনর্বাসন দেব, তাদেরকে আমরা কাগজপত্র নিশ্চিতভাবে যারা আমাদের সনাতনী রয়েছে, কিন্তু যারা এই রাজ্যের মধ্যে ঢুকে দেশের অস্থিরতা তৈরি করতে চাইছে, বিভিন্ন ক্ষেত্রে বোম ব্লাস্টিং করতে চাইছে, মানুষ মারতে চাইছে, জেহাদিদের একটা আঁতুড়ঘর তৈরি করতে চাইছে, এবং তাদেরকে আশ্রয়দাতা প্রশ্রয়দাতা এই পশ্চিমবাংলার যিনি ক্ষমতার অলিন্দে বসে রয়েছেন, তার যে সমর্থন রয়েছে, তার যে আশীর্বাদের হাত রয়েছে, এইটাকে আগে বন্ধ করতে হবে। নইলে আগামী দিন দেখতে হবে যেভাবে বাংলাদেশ হচ্ছে ঠিক সেইভাবে হবে আমাদের এই পশ্চিমবাংলা। তার আর বেশি দেরি নেই। সেটার জন্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তিনি প্রত্যেকটা স্টেটকে বার্তা দিয়েছেন। আমাদের বিরোধী দলনেতা তিনি বারংবার এই বিধানসভার কক্ষে দাঁড়িয়ে গোলা ফাটিয়ে চিৎকার করেছেন এবং তার জন্য অবজেকশন জারি করেছেন। এইটুকুই আমরা ভারতীয় জনতা পার্টির থেকে চাই যে আমাদের রাজ্যের মানুষ যেন সুষ্ঠুভাবে থাকতে পারে, সেখানে কোন ধর্মের মানুষ কোন বর্ণের মানুষ রয়েছে। আমি একটু আসবো হচ্ছে যে যখন আপনি বলছিলেন যে আগামী দিনে মানে আশাবাদী, ঠিক সেই সময় দাঁড়িয়ে হচ্ছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এই যে বক্তব্য, যে যেখানে শেখ হাসিনা সেই বক্তব্যকে অনেকটাই কিন্তু মানে সাপোর্ট মানে দিচ্ছে, তাহলে কি এই যে ঘটনা ক্রম যেভাবে এগোচ্ছে আগামী সময়টায় আর খুব সময়টায় কিন্তু এই গ্রেপ্তার বা এগুলো এটা অনেকটাই কি একটা আমরা বলবো যে এটা থেকে একটা কি নাটক তৈরি করার চেষ্টা করছেন? জনগণের যেটুকু আওয়ামী বিরোধিতার একটা পরিবেশ রয়েছে সেটা দীর্ঘদিন ধরে রয়েছে বলেই খুব সংগঠিতভাবে 18 থেকে
বলছে যে এই ব্যাপারটা চলছে এবং 24-এ এসে এই জায়গাটা একটা ম্যাচুরিটি পায়, চরমভাবে ম্যাচুরিটি পায়, এবং এইটা আগামী সময় যেটা আসছে সেটা ডক্টর ইউনূসকে এই ধরপাকড়, এই যে অপারেশন ডেভিল হান্ট, এটাই কার্যত সেনাবাহিনীর খুব একটা বিশেষ অনুমোদন নেই, তিনি ওই বিভিন্ন এদের দিয়ে এটা করছেন, এটা খুব একটা বিশেষ আওয়ামী লীগের ক্ষতি করবে বলে আপনি মনে করছেন না? আমি বলছি, শুরু করছি, আমি একটু ডিপ রুট অ্যানালিসিসে যাব। আলোচনাটায় বাংলাদেশে এই সরকারকে আমাকে দেখতে হবে এর সাপোর্টিং পকেট কি কি আছে। কি সাপোর্টিং পকেট? প্রথম কথা হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের মেন সাপোর্টিং কান্ট্রি আইএসআই এদের হেল্প করছে এবং ওরা স্বাধীন গণতান্ত্রিক সার্বভৌম বাংলাদেশকে, ধর্মনিরপেক্ষ বাংলাদেশকে ওরা পূর্ব পাকিস্তান করতে চায়, সেটা কোনোদিনই পারবে না। হ্যাঁ, মেন পাকিস্তান। পাকিস্তান আজকের আফগান পাক বর্ডারে খাইবারে সে তালিবানি আটাকে বিধ্বস্ত। বালুচিস্তান সিন্ধু প্রদেশে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে গেছে। পাক অধিকৃত কাশ্মীরে মানুষ স্বাধীনতার যুদ্ধ চাইছে। পাকিস্তান আগামী দিন বিশ্ব মানচিত্রে আরো ছোট হয়ে যাবে। আমাদের ইউনাইটেড নেশনে ভারতীয় প্রতিনিধি আসল ফাইট সন্ত্রাসবাদী দেশ হিসাবে ওটা ঘোষণা করা, ইউনাইটেড নেশনে ভারতের প্রতিনিধি, এটা উচিত। যার জোরালো দাবি আমি আমার তরফ থেকে চ্যানেলের মাধ্যমে রাখছি। ভারত সরকারের যে অ্যাম্বাসেডার আছে ইউনাইটেড নেশনে, সে অন্তত ইউনাইটেড নেশনের সিকিউরিটি অ্যাসেম্বলি, জেনারেল অ্যাসেম্বলিতে সে জোরদার লড়াই করে পাকিস্তানকে যেন সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করে, তাহলে আরও এর ফেটগুলো বন্ধ হয়ে যাবে G20 কান্ট্রি। আচ্ছা, এটা একটা সাইড গেল। এবার কথা হচ্ছে আরাকান স্টেট। এখানে এরা মোটামুটি টেকনাফ এসে মংডু একদম কক্সবাজার অবধি এরা পৌঁছে গেছে। একদিকে এইরকম পেশার বাংলাদেশের টেকনাফ মানে লাস্ট মায়ানমার বর্ডার, ওদিকে পাকিস্তানের খাইবারে, এদিকে বালুচিস্তান, এদিকে সিন্ধু, এদিকে পাক অধিকৃত কাশ্মীর। পাকিস্তানও ডিস্টার্ব, বাংলাদেশের ইউনূস সরকারও ডিস্টার্ব তার নিজের বর্ডার নিয়ে। এছাড়া এটা তো একটা আছে। আর আরেকটা কথা বলি, চীন এখন আন্তর্জাতিক স্তরে ভারতের স্ট্যান্ডকে সাপোর্ট করছে। এবার কারণ হচ্ছে, আপনি অদ্ভুত কথা বলছেন, কেন বলছেন? রাশিয়া বামডানের বিরোধ আছে, রাশিয়া কখনো চায় না চীন 1 নম্বর লার্জার ইকোনমি হোক, কিন্তু কমিউনিস্ট কান্ট্রি তাকে কন্ট্রোল করছে। ব্রিক্সে রাশিয়াকে ধরেছে চায় না যে আমার এই সাবকন্টিনেন্টে ভারতের বিরোধিতা করতে গিয়ে বিওটিতে এবং এছাড়া সব লোনে আমি প্রচুর টাকা ফাঁসিয়ে দিয়েছি, আমি পুতিন সাহেব আপনি আমাকে বাঁচান, আমি ওই টাকা তুলবো কি করে? আমার তো সাবকন্টিনেন্ট হাতছাড়া হচ্ছে, তাহলে আমি ওই টাকা তুলবো কি করে? ভারতের সঙ্গে আমার সম্পর্কটা ভালো করে দিন। ভারতের সঙ্গে সম্পর্কটা রাশিয়ার মাঝখানে থেকে ভালো হয়েছে এবং অজিত ডোভালও গেছে এবং তার আগেতে আরও অনেক কূটনৈতিক মিশন হয়েছে এবং লাইন অফ কন্ট্রোল থেকে সেনাও সরে গেছে প্রচুর জায়গা থেকে, লাইন অফ কন্ট্রোল থেকে। ভারতের স্ট্যান্ডকে এখন সমর্থন করছে। ওই জায়গাটা চায়নার সাপোর্ট পাকিস্তানও পাচ্ছে না এবং এই তালিবানের ব্যাপারটায় চায়না কিছু করেনি, ভারতের স্ট্যান্ডকে সাপোর্ট করেছে। আরাকান ইস্যু তো সাইলেন্ট, ওরা জামাতের টিম পার্টি ছিল, ইউনিট চায়না তাড়িয়ে দিয়েছে, এটা আপনি জানেন। তা পরিস্থিতিটা এই জায়গাটা আছে। পাকিস্তান, এবার বিশ্বে 56টা মুসলিম কান্ট্রি আছে, তার মধ্যে অসংখ্য মুসলিম কান্ট্রি সন্ত্রাসবাদী দেশ ছিল। বিশ্ব গণতান্ত্রিক সাম্রাজ্যবাদী জনমতের চাপে আজকের বিশ্বের 2-3টে দেশ মাত্র সন্ত্রাসবাদী দেশ আছে মুসলিম কান্ট্রি, তার মধ্যে তুরস্ক একটা। তারা এদেরকে সমর্থন করে ইউনিসের সমর্থনের সংখ্যা কম। ও বাঁচার আন্তর্জাতিক সমর্থন এই 6 মাসের মধ্যে কুড়োতে বা বিভিন্নভাবে সেটাতে ব্যর্থ হয়েছে।